আজকে ভূত গল্পে এই প্রথম একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের একটি কেস প্রচার করা হচ্ছে। ঘটনাটি লিখেছেন এক ভাই, নাম তার শ্রেয়ন। সে থাকে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে। তার লেখা এই সিরিজটির নাম অনমদর্শী মজুমদার। আগে কখনো ভূত গল্পে প্যারানর্মাল ইনভেস্টিগেটর নিয়ে কোনো ঘটনা প্রচার করা হয়নি। আশা করি এই প্যারানর্মাল ইনভেস্টিগেটরের সিরিজটি সবারই ভালো লাগবে। আজকে এই সিরিজের প্রথম কেস প্রচার করা হবে। কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাচ্ছি। জানালা বন্ধ করলে তাদের সঙ্গে যোগাযোগ হবে সহজে। বাইরে কুকুর ডাকছে অনেকগুলো, মনোসংযোগে বিঘ্ন ঘটছে। এখন রাত প্রায় 1টা। গ্রামের লোকজন আর জেগে নেই। বোর্ডিং নিস্তব্ধ। দুজন দারোয়ান রাতে টহল দেয়। বলে রেখেছি তারা এই ঘরে কোনো রকম উকি ঝুঁকি মারবে না। হুগলি জেলার নিঝুমগঞ্জ গ্রামে রয়েছি আমি। সব থেকে কাছের শহর আমতা। গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে দামোদর নদী। যদিও আমার দেখা হয়নি, আমি এখানে এসেছি বোর্ডিং স্কুলে ভূতের উপদ্রব থামাতে। আমি কোনো তান্ত্রিক বা ওঝা নই। একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে কিছু পরিচিতি হয়েছে। প্রায় 10 বছর আগে কয়েকজন বন্ধুকে নিয়ে কলকাতার বউবাজারে হিদারাম ব্যানার্জি লেনে আমার বাড়ির একতলায় চালু করেছি প্যারানর্মাল আর্কাইভ। চাইলে একদিন দেখে যেতে পারেন। এখন সেটার কাজকর্ম অনেক বেড়েছে। কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েরা হাতে কলমে অতিপ্রাকৃত নিয়ে চর্চা করতে আসে। তাদের বিভিন্ন ইকুইপমেন্টের প্রয়োগ শেখাই আমরা। কোথাও অস্বাভাবিক কাণ্ড কারখানার খবর পেলে তারা দল বেঁধে যায় সুলুক সন্ধান করতে। অভিজ্ঞ প্রশিক্ষকরা সঙ্গে থাকেন। সূত্র এবং তথ্য সংগ্রহ করে নিয়ে আসা হয়। সেগুলো বিশ্লেষণ করতে শেখাই আমরা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো ভুতুরে উপস্থিতি নেই, তবে খুব অল্প কিছু ঘটনায় এমন কিছু প্রমাণ হাতে আসে যার কোনো সরল যুক্তিবাদী ব্যাখ্যা মেলে না। এইসব প্রশিক্ষণের কাজে আমি যাই না। কিছু নির্দিষ্ট ব্যাপারে আমি নিজে অনুসন্ধান চালাই, যেমন আজকের ঘটনাটা। নিঝুমগঞ্জের এই বোর্ডিং স্কুল নিয়ে প্রথম জানতে পারি আমাদের এক ট্রেইনি ইনভেস্টিগেটরের কাছ থেকে। তার নাম মালিনী পাল। আমতা লাগোয়া আদুরখোলা গ্রামে তার বাড়ি। কলকাতায় একটা মেসে থাকে। সাউথ সিটি কলেজে পড়তো। এখন চাকরির চেষ্টা করছে। ও যখন এই নিয়ে বলেছিল, আমি ভাবিনি একদিন নিজেকেই এখানে আসতে হবে। ছোটবেলা থেকেই বোর্ডিং স্কুলটার ব্যাপারে শুনে আসছে মালিনী। বলা যেতে পারে ভূতের প্রতি তার আগ্রহ তৈরি হওয়ার অন্যতম কারণ এই স্কুল। 43 সালের ভয়াবহ দুর্ভিক্ষের সময় উইলিয়াম এবং এমা কানিংহাম নামের আইরিশ দম্পতি কয়েকজন অনাথ ছেলে মেয়েকে রাখার জন্য ডাবলিন বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এই নিঝুমগঞ্জে। তাদের নিজস্ব কোনো সন্তান ছিল না। বাবা মা হারা বাচ্চাদের মন প্রাণ দিয়ে ভালোবাসতেন তারা। ভারত স্বাধীন হলেও তারা থেকেই যান এখানে। 60-এর দশকের শুরুতে মারা গেলেন উইলিয়াম, আর এমা প্রয়াত হন ওই দশকের শেষে। অবশ্য 50-এর দশকেই তারা বোর্ডিং স্কুল পরিচালনার জন্য একটা কমিটি তৈরি করেন স্থানীয় প্রভাবশালী কয়েকজন লোকজন নিয়ে। সেই কমিটি এখন চালাচ্ছে এই স্কুল। এখন প্রতিষ্ঠানের নাম পাল্টে কানিংহাম বোর্ডিং স্কুল রাখা হয়েছে। কানিংহাম বোর্ডিং স্কুল নিয়ে অনেক গল্প শোনা যায় কাছাকাছি গ্রামগুলোয়। যেমন স্কুলের পাশ দিয়ে একা গেলে নাকি মনে হয় কেউ একটা নজর রাখছে। কেবল রাতেই নয়, ভর দুপুরেও এরকম অনুভূতি লোকজনের হয়েছে। তাছাড়া বোর্ডিং স্কুলের ভেতরে জলের পাইপ, ইলেকট্রিকের তার এবং যন্ত্রপাতি বারবার খারাপ হয়ে যায়। এই নিয়েও ভূতের গল্প ছড়িয়ে পড়েছে স্থানীয় লোকজনের মধ্যে। স্কুলের ছাত্রছাত্রীরা বেশ কিছু গা ছমছমে অভিজ্ঞতার কথা মালিনীকে বলেছিল। ও সেগুলো নোট করে নিয়েছে।
স্কুল এবং হোস্টেলের নানা জায়গা থেকে যখন তখন পচা গন্ধ বের হয়, কিন্তু নোংরা বা পচা কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না। আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো দুঃস্বপ্ন। হোস্টেলের মধ্যে রাতে ঘুমিয়ে ভূতের স্বপ্ন প্রায়ই দেখে পড়ুয়ারা। ঘুম নিয়ে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে, কিন্তু স্কুল বোর্ডিং কর্তৃপক্ষ এই বিষয়গুলো পাত্তাই দেয় না। তাদের বক্তব্য, এলাকার কিছু লোক এই প্রতিষ্ঠানকে বদনাম করতে উল্টোপাল্টা গল্প ছড়িয়ে বেড়ায়। এমনকি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতেও মালিনীকে তারা বাধা দিয়েছিল। প্রতিদিন বিকেলে বোর্ডিংয়ের ছেলেমেয়েরা স্কুল ক্যাম্পাসের বাইরে একটা মাঠে খেলতে বেরোয়। মালিনী কয়েকদিন ধরে তার এক কোণে গাছের তলায় বসে বাচ্চাদের জিজ্ঞেস করে নানা তথ্য জোগাড় করেছে। তারপর একদিন বোর্ডিং সুপার তাকে দেখতে পান। তিনি শটান ছুটে এসে মালিনীকে বলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে এইসব কথা বলা যাবে না। মালিনী বলে সে পাশের গ্রামে থাকে, এই বোর্ডিং স্কুল সম্পর্কে নানান গল্প শুনে নেহায়েত কৌতূহলের বশেই খোঁজ নিতে এসেছে। তখন সুপার তাকে চলে যেতে বলেন। বোর্ডিং স্কুলে এখনো কেবল অনাথ ছেলে মেয়েদের রাখা হয়, তাদের খুব একটা যত্ন করা হয় না বলেই স্থানীয় লোকজন মনে করে। এইসব খোঁজ খবর মালিনী নিয়েছিল কয়েক বছর আগে। সে কখনো স্কুল ক্যাম্পাসে ঢোকেনি। সপ্তাহখানেক আগে আমাকে ফোন করে নিঝুমগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনন্ত মোদক বেশ কিছু কথাই বলেন। তিনি বলেন তিনি আমাদের অফিসে এসে কথা বলতে চান। আমি বলি কয়েকদিন পর দুপুরে আসতে। সেই মতো ঠিক সময়ে হাজির হন তিনি। অনন্ত মোদক বৃদ্ধ হয়েছেন, শিক্ষকতার পদ থেকে অবসর নিয়েছেন 8 বছর আগে। এখন স্ত্রীর সঙ্গে নিঝুমগঞ্জেই থাকেন নিজস্ব বাড়িতে। গ্রামের ছেলে মেয়েদের নিয়ে একটা সাংস্কৃতিক গোষ্ঠী তৈরি করেছেন। নাটক, গান বাজনা, কবিতা আবৃত্তি এইসব করান। ছেলে অস্ট্রেলিয়া চলে গেছে চাকরি পেয়ে। তিনি আমাকে বললেন কানিংহাম বোর্ডিং স্কুল এখন সরকারি সাহায্য পায়। শিক্ষকরা বেশিরভাগই সরকারি। তারা সবাই স্কুল টাইমে পড়াতে আসেন, বিকেলে ছুটি হলে বাড়ি ফিরে যান। অল্প কয়েকজন পার্ট টাইম শিক্ষক আছেন, তারাও কেউ রাতে এখানে থাকেন না। কিছু সরকারি অশিক্ষক কর্মচারীও রয়েছেন, তাদের জন্যও একই ব্যবস্থা। আরো কয়েকজন কর্মী আছেন যাদের সরকার নিয়োগ করেনি, বোর্ডিং কর্তৃপক্ষ নিয়োগ করেছে। এরা সবাই কাছাকাছি বিভিন্ন গ্রামের বাসিন্দা। আগে পালা করে এদের রাতে থাকতে হতো বোর্ডিংয়ে। গত জানুয়ারি মাসে বোর্ডিং স্কুলের এক দারোয়ানের অস্বাভাবিক মৃত্যু হয়। রাতে ডিউটি করার সময় মারা গিয়েছিল সে। চোখ দুটো ছিল বিস্ফারিত। সম্ভবত কিছু দেখে প্রবল ভয়ে তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। ওর নাম বিরূপাক্ষ দাস, আমাদের গ্রামেরই ছেলে। কচি বউ এবং 2 বাচ্চা ছেলে রয়েছে ওর। বিরূপাক্ষ মারা গেলে বোর্ডিং স্কুলে ঢুকে পুলিশ তদন্ত করে, তাই দেখে সে ভয় পেয়েছিল। তা খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আরেকজন দারোয়ান অঙ্গদকে কয়েকদিন বিরূপাক্ষ বলেছিল রাতে টহল দেওয়ার সময় কেউ নাকি তার পেছন পেছন হাঁটত। সেই কথা পুলিশকে জানায় অঙ্গদ, যদিও পুলিশ কিছুই খুঁজে বের করতে পারেনি। গ্রামে এই কথাটা ছড়িয়ে গিয়েছিল। তারপর কোনো কর্মচারী রাতে বোর্ডিংয়ে থাকতে চাইতো না। তখন বাধ্য হয়ে দূরের লোকজনকে দারোয়ান এবং কেয়ারটেকার হিসেবে নিয়োগ করতে থাকে বোর্ডিং কমিটি। ভিকি তামাং নামের একটা নেপালি ছেলে কয়েক মাস আগে দারোয়ানের চাকরি নিয়ে এসেছিল। গত সপ্তাহে সোমবার সকালবেলা তার মৃতদেহ পাওয়া যায় বোর্ডিংয়ের দক্ষিণ পশ্চিম কোণে পাঁচিলের ঠিক বাহিরে। তার মুখ, বুক, পেট ছিল রক্তাক্ত, যেন কোনো বন্য জানোয়ার তাকে প্রবলভাবে আঁচড়েছে। আবার যথারীতি পুলিশ আসে। ভিকির শরীর পাঠানো হয় পোস্টমর্টেমে।
ফরেন্সিক টিম গিয়ে বোর্ডিং স্কুলে তল্লাশি চালায়। কোনো জন্তুর আক্রমণে ভিকির মৃত্যু হয়েছে সেটা কোনোভাবেই পুলিশ জানতে পারেনি। তারপর থেকে বোর্ডিং স্কুলের আশেপাশে গ্রামগুলোয় প্রবল আতঙ্ক তাড়া করে বেরোচ্ছে। নিঝুমগঞ্জের প্রবীণ লোকজনেরা একটা পুরনো চণ্ডী মণ্ডপে প্রতিদিন বিকেলে আড্ডা মারেন। তারা আলোচনা করছিলেন সমস্যার মোকাবেলা কিভাবে করা যায়। কথায় কথায় একজন আপনার প্রসঙ্গ তোলেন। খবরের কাগজে তিনি আপনার সম্পর্কে পড়েছিলেন। সবাই মিলে ঠিক করেন আপনাকে অনুরোধ করা হবে অনুসন্ধান করার জন্য। বয়স্ক লোকেরা তারপর আমার বাড়ি গিয়ে ধরেন যাতে আমি আপনার সঙ্গে যোগাযোগ করি। আমি বলি পঞ্চায়েত প্রধানের সঙ্গে একবার কথা বলা দরকার। কলকাতা থেকে একজনকে গ্রামে আনবো, তারপর স্থানীয় নেতা গোছের লোকজন ঝামেলা করলে তো মুশকিল। পঞ্চায়েত প্রধান শশীভূষণ দত্ত অবশ্য সাহায্য করতে রাজি হয়ে যান। আপনার ফোন নম্বরটিও যোগাযোগ করে দিয়েছেন তিনি নিজেই। আমি এবং আরো কয়েকজন প্রবীণ লোক মিলে বোর্ডিং স্কুলে কমিটির চেয়ারপারসন রত্না সমাদ্দারের সঙ্গে দেখা করি। তাকে বলি বোর্ডিং ক্যাম্পাসে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর কয়েকদিন অনুসন্ধান চালাবেন। তিনি প্রথমে গাইগুই করছিলেন, তারপর পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমাদের কথা হয়েছে শুনে চুপ করে গেলেন। বললেন তিনি কমিটির বাকি সদস্যদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন। পরের দিনই রত্না দেবী আমাকে ফোন করে জানালেন প্যারানর্মাল ইনভেস্টিগেটর তদন্ত করলে অসুবিধে নেই, তবে খাওয়া বা শোয়ার ব্যবস্থা বোর্ডিং করতে পারবে না। আমরা ঠিক করলাম স্কুল বোর্ডিং এর গা ঘেঁষেই নগেন মণ্ডলের বাড়ি। তিনি একজন সম্পন্ন চাষি। আপনার থাকা খাওয়ার ব্যবস্থা তার বাড়িতেই হবে। এবার যদি আপনি বোর্ডিং স্কুলে চলেন তো খুব উপকার হয় আমাদের। আমি বললাম আচ্ছা, ভালো কথা, ইন্টারেস্টিং কেস। আমার যেতে কোনো অসুবিধা নেই। আগামী পরশু বুধবার দুপুরে আমি চলে যাব। তার আগে আপনি বলুন ওই বোর্ডিং স্কুলের ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন? অনন্তবাবু বলতে লাগলেন, আমি যতদূর জানি কানিংহাম দম্পতি বোর্ডিং স্কুল তৈরি করার আগে ওই জায়গায় ছিল একটা নীলকুঠি। জন হ্যামিল্টন নামের এক নীলকর সাহেব থাকতেন। চাষিদের ওপর খুব জুলুম করতেন। বাজারে কৃত্রিম নীল এসে যাওয়ার পর তিনি ইংল্যান্ডে ফিরে যান। তারপর অনেক বছর প্রাসাদের মতো বাড়িটায় কেউ বাস করত না। লোকজন বলে কয়েকজন চাষিকে খুন করে নাকি হ্যামিল্টন সাহেব তাদের মৃতদেহ পুঁতে দিয়েছিলেন বাড়ির পেছনের জমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইলিয়াম এবং এমা কানিংহাম নামের আইরিশ ভদ্রলোক এবং ভদ্র মহিলা এসে ওই নীলকুঠিতে থাকা শুরু করলেন। তাদের কোনো ভয় ডর ছিল না। মানুষের সেবা করার জন্য সমুদ্র পেরিয়ে এখানে এসেছিলেন স্বামী স্ত্রী। তারাই বোর্ডিং স্কুল গড়ে তুললেন। আমি জিজ্ঞেস করলাম, এই দুজন দারোয়ান ছাড়া কেউ আগে কখনো বোর্ডিং স্কুল ক্যাম্পাসের ভেতর মারা গিয়েছেন? অনন্তবাবু উত্তর দেন, এই ব্যাপারে সঠিকভাবে বলতে পারবো না, তবে সম্ভবত কয়েকজন আগেও মারা গিয়েছে। আমি গ্রামে ফিরে একটু খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি কয়েকদিনের মধ্যেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এবার একটু ভেবে বলুন তো, ওই বোর্ডিং স্কুলের কাছ দিয়ে যাওয়ার সময় আপনার কোনো বিশেষ অনুভূতি হয়েছে কি? কিংবা গ্রামবাসীদের থেকে সেরকম কিছু শুনেছেন কখনো? আমি নিজে সাহসী মানুষ বলে খ্যাতি আছে গ্রামে। এখনো নিয়মিত ব্যায়াম করি। ভোরে উঠে প্রতিদিন হাঁটতে বেরোই। ভূত প্রেতে খুব একটা ভয় পাই না, তবে বিশ্বাস করি। গ্রামীণ পরম্পরায় যে শিক্ষা পেয়েছি তাকে অশ্রদ্ধা করি না। বোর্ডিং স্কুলের পাশ দিয়ে খুব কমই যাতায়াত করতে হয় আমাকে, কারণ আমার বাড়ি এবং স্কুল দুটোই অন্যদিকে। যখন আমি প্রধান শিক্ষক ছিলাম তখন কয়েকবার আমন্ত্রিত হয়ে ওই স্কুলে গিয়েছিলাম, এবং আশ্চর্যের বিষয়, ওই স্কুল থেকে বেরোনোর পরই সন্ধেবেলা অথবা রাত্রিবেলা আমার শরীর খারাপ হতো, জ্বর আসতো। ধরুন
4 বার গিয়েছি ওই স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে, প্রত্যেকবারই এরকম হয়েছে। আমার স্ত্রী বলেছিল যেন আমি কখনো বোর্ডিং স্কুলে না যাই, কিন্তু সৌজন্যের খাতিরে যেতে হয়েছে। এছাড়া কোনো আলাদা অনুভূতি কখনো হয়নি আমার। রত্না সমাদ্দারের সঙ্গে দেখা করতে আমি তার বাড়ি গিয়েছিলাম। তিনি গ্রামেরই এক অবসরপ্রাপ্ত সরকারি অফিসার। গ্রামের লোকেদের মধ্যে অনেক রকম গল্প চালু আছে বোর্ডিং স্কুল নিয়ে। তার মধ্যে কিছু হয়তো রং চড়ানো। কেউ বলে বোর্ডিং হোস্টেলের ছাদে মাঝরাতে এক কঙ্কালকে নাকি নাচানাচি করতে দেখা গিয়েছে। আবার কেউ বলে পাঁচিলের ধারে এক কোণে অনেক ভূত নাকি রাত্রিবেলা বসে তাস খেলে। তবে একটু বলতে পারি, বোর্ডিং স্কুলের গ্রামের লোকজন কিন্তু এটাকে ভুতুড়ে মনে করে। শুধু আমাদের গ্রাম নয়, চারপাশের অন্য গ্রামেও এই জায়গাটা সম্পর্কে ভীতি ছড়িয়েছে। আমি বললাম, আচ্ছা বুঝেছি, আমি পরশুদিন দুপুর নাগাদ আপনাদের গ্রামে যাব। আপাতত ধরে নিচ্ছি দিন 3 ওখানে থাকতে হবে। তো সেই মতো আমি রওনা দিলাম। ট্রেনে চড়ে আমতা স্টেশন, তারপর বাস ধরে হুলো দিঘি, সেখান থেকে টোটোয় চড়ে নিঝুমগঞ্জ জোড়া মন্দির। আমি ফোন করে দিয়েছিলাম। পৌঁছে দেখলাম অনন্ত মোদক এবং আরো কয়েকজন অপেক্ষা করছেন। দুপুরে খাওয়ার ব্যবস্থা অনন্তবাবুর বাড়িতেই। তার স্ত্রী মধুপর্ণা দেবী খুব যত্ন করে খাওয়ালেন। অনন্তবাবু বললেন, খাওয়ার পর একটু জিরিয়ে নেবেন, তারপর আপনাকে নগেন মণ্ডলের বাড়ি নিয়ে যাব। ওখানে ব্যাগপত্র রেখে বিকেলবেলা আমাদের সঙ্গে বোর্ডিং স্কুলে যাবেন। এখন আপনাকে জানিয়ে রাখি ওই জায়গা সম্পর্কে আর কি কি খবর পেয়েছি। বলা শুরু করলেন অনন্তবাবু। আপনি বলেছিলেন খোঁজ নিতে বোর্ডিং স্কুলে ওই দারোয়ান 2 জন ছাড়া আর কারো মৃত্যু হয়েছে কিনা। জানার জন্য কলকাতা থেকে ফিরে বাড়িতে ঢোকার আগে সোজা নিঝুমগঞ্জ থানায় চলে গেলাম। ওসি বিকাশ হাজরার সঙ্গে আমার পরিচয় ছিল আগে, তাই সুবিধেই হলো। পুরনো ফাইল দেখার জন্য একদিন সময় চাইলেন তিনি। পরের দিন সন্ধেবেলায় যখন গেলাম, তিনি বললেন, সব মিলিয়ে গত প্রায় 80 বছরে অন্তত 9 জন ছাত্রছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে কানিংহাম বোর্ডিং স্কুলে। এছাড়া আরো 3 জন কর্মচারী এবং 2 জন কমিটি মেম্বার অদ্ভুতভাবে মারা গেছেন ক্যাম্পাসের মধ্যে। একটা লিস্ট আমাকে দিয়েছেন ওসি, আপনাকে সেটা দিচ্ছি। কয়েক পৃষ্ঠা কাগজ। আমি উল্টে পাল্টে দেখে নিলাম। প্রথম মৃত্যু ঘটেছিল 1946 সালে, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার আগে। কানিংহাম দম্পতি বেঁচে ছিলেন তখন। বিলাস গায়েন নামের একটি ছেলের মৃতদেহ পাওয়া যায় দক্ষিণ পশ্চিম কোণের একটা হল ঘরে। তার বয়স তখন ছিল 14। হলঘরটি ব্যবহার করা হতো ভাড়ার হিসেবে। ওখানে ছেলেটি রাত্রিবেলা কেন গিয়েছিল তা জানা যায়নি। সকালে মাথা থ্যাতলানো অবস্থায় শরীর উদ্ধার হয়। প্রত্যেক মৃত্যুর ঘটনা আমি মন দিয়ে পড়লাম, সবকটাই কৌতূহল জাগিয়ে তোলে। রোদ পড়লে নগেন মণ্ডলের বাড়ি গেলাম। তিনি আমার ঘর দেখিয়ে দিলেন, জিনিসপত্র রাখলাম। এক প্রস্থ চা হলো সেখানে। অনন্তবাবু সঙ্গেই ছিলেন। চা খেতে খেতে ফোন করে তিনি আরো 4 জন লোককে ডাকলেন। তারপর মোট 6 জন মিলে কানিংহাম বোর্ডিং স্কুলে গেলাম। নগেনবাবুর বাড়ি ঢোকার আগে বোর্ডিং স্কুলটা চোখে পড়েছিল। অনেক দিনের পুরনো অট্টালিকা যেমন রয়েছে, আবার বানানো হয়েছে নতুন বাড়িও। বাইরে একটা বড় মাঠ। বাচ্চা ছেলে মেয়েরা এখনো খেলতে আসেনি, ক্লাস চলছে হয়তো। শিক্ষা প্রতিষ্ঠানের গেট দিয়ে ঢুকতেই যেন মনটা ছ্যাঁত করে উঠল। ভুতুরে জায়গার বাতাস ভারী হয়ে থাকে। আমি বুঝতে পারি এই জায়গাটা হানাবাড়ি না হয়েই যায় না। আমাকে প্রথমে নিয়ে যাওয়া হলো প্রধান শিক্ষকের ঘরে। তিনি দেখলাম খানিকটা বিরক্ত। আমার তাতে কিছুই যায় আসে না। সোজাসুজি বললাম, আচ্ছা, এই স্কুলের জায়গায় আগে নীলকুঠি ছিল বলে শুনেছি। তার বিস্তারিত ইতিহাস আমার জানা দরকার। কোনো নথিপত্র আছে কি?
প্রধান শিক্ষক সুরেশ আচার্য বললেন, হ্যাঁ, এখানে নীলকুঠি ছিল ঠিকই, তবে ও নিয়ে কোনো কাগজপত্র আমাদের কাছে নেই। আমাদের একজন ইতিহাস শিক্ষক রবি নন্দী একবার কোনো একটা পত্রিকায় সেই নীলকুঠি সম্পর্কে লিখেছিলেন। তিনি হয়তো জানেন। আজ তিনি স্কুলে আসেননি, কাল আপনার সঙ্গে কথা বলিয়ে দেব। আমি বললাম, সূর্যের আলো থাকতে থাকতে একবার গোটা স্কুল এবং বোর্ডিং ক্যাম্পাস ঘুরে দেখতে চাই। আমার সঙ্গে একজনকে দিন, যিনি পুরোটা ঘুরে দেখাতে পারবেন। আর একটু বিরক্ত হয়ে প্রধান শিক্ষক বললেন, বোর্ডিং সুপারকে আমি একটু অনুরোধ করেছি, তিনি যদি রাজি হন তাহলে ব্যবস্থা করবেন, তারও তো অনেক কাজ আছে। অনন্তবাবু বসেছিলেন আমার পাশে। তিনি শান্ত স্বরে এবং গম্ভীর স্বরে বললেন, সুরেশবাবু, আমরা গ্রামের নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত। বোর্ডিং স্কুল কমিটির সঙ্গে কথা বলেই আমরা এখানে এসেছি। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি পঞ্চায়েত প্রধানকে ফোন করব। এবার সুরেশ আচার্য একটু হকচকিয়ে গেলেন। তেজ একটু কমলো মনে হয়। বললেন, দেখুন, আমি তো বোর্ডিংয়ের কেউ নই। সুপারের সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। মোবাইল বের করে নিজেই সুপারকে ফোন করেন তিনি। বোর্ডিং সুপার নিরঞ্জন মুখার্জি আমাকে গোটা ক্যাম্পাস ঘুরিয়ে দেখালেন। আমি ভূত প্রেত এবং অতি প্রাকৃত যে কোনো অস্তিত্ব বুঝতে পারি। তাদের সব সময় দেখা যায় না, কিন্তু উপস্থিতি ঠিকই টের পাওয়া যায়। আবার যেটা তার নিয়মিত বাসস্থান, সেখানে যদি সে নাও থাকে, আমি শরীর দিয়ে অনুভব করতে পারি কিছুক্ষণ আগেই সে এখানে ছিল। কখনো বাতাসের স্পর্শে, কখনো গন্ধ শুকে। সুপারের সঙ্গে ঘুরতে ঘুরতে বোর্ডিং স্কুলের নানা জায়গায় এরকম কিছু বসবাসের চিহ্ন পেলাম, কিন্তু সামনে কেউ আসছে না, লুকিয়ে পড়েছে আমায় দেখে। বোর্ডিং স্কুলের গোটা চত্বর মূলত 3 ভাগে বিভক্ত। পূব দিকে প্রধান ফটক, ঢুকেই প্রথমে স্কুল ভবন। এটা তৈরি হয়েছে ভারত স্বাধীন হওয়ার পরে। স্কুলের পেছন দিকে হোস্টেল ভবন 2টো। এগুলো বেশ পুরনো, জমিদার বাড়ির মতো দেখতে অনেকটা। পশ্চিমে মুখ করে দাঁড়ালে বাম দিকে ছেলেদের বোর্ডিং আর ডান দিকে মেয়েদের। 2 বাড়িতে নিজস্ব রান্নাঘর এবং খাওয়ার জায়গা রয়েছে। এক হোস্টেল থেকে অন্য হোস্টেলে পড়ুয়াদের যাওয়া নিষিদ্ধ। মেয়েদের হোস্টেলের জন্য মহিলা কেয়ারটেকার আছেন, রিমি ঘোষ। সারা দিন রাত এখানেই থাকেন। তার বাড়ি কোলাঘাট। বয়স আন্দাজ 40-এর কাছাকাছি। ছেলেদের হোস্টেলে কেয়ারটেকার অরবিন্দ জানা, বাড়ি সাগরদ্বীপ। 50-এর মতো বয়স, তাকেও রাতে থাকতে হয়। দুজনেই নতুন চাকরি নিয়ে এসেছেন। কাছাকাছি এলাকার কেউ এখানে থাকতে চায় না রাতে। এই দুজনের সঙ্গে আমার কথা হলো। কিছু বলতে চান না এরা। চাকরি বাঁচানোর ভয় আছে। পেটের দায় বড় দায়। অনেক সময় ভূতের ভয়কেও হার মানায় সেটা, বিশেষ করে যখন রোজগারের বাজারেই মন্দা। আমি ঠিক করলাম পড়ুয়াদের কিছুই জিজ্ঞেস করব না। ওরা অনাথ ছেলে মেয়ে, এটাই ওদের আশ্রয়। আমাকে সত্যি কথা বলার অপরাধে যদি কোনো বাচ্চার মাথা থেকে ছাদ চলে যায়, সেটা চরম কষ্টের ব্যাপার হবে। সুপারকে আমি বললাম, মোটামুটি এখানকার মতো দেখা আমার শেষ হয়ে গেছে। এবার ক্যাম্পাসের বাইরে গিয়ে বোর্ডিং স্কুলটাকে পর্যবেক্ষণ করতে চাই। আপনি দারোয়ানদেরকে বলে দিন, আমি প্রয়োজন অনুযায়ী যে কোনো ঘরে ঢুকে পড়ব, তারা যেন বাধা না দেয়। কেয়ারটেকারকেও বলে দিন। বোর্ডিং সুপার নিরঞ্জন মুখার্জি দেখলাম অনিচ্ছা সত্ত্বেও 2জন দারোয়ানকে ডেকে নির্দেশ দিলেন। 2জন কেয়ারটেকার সঙ্গেই ছিলেন, বলে দিলেন তাদেরকেও। আমি বললাম, ও আরেকটা কথা, দেখছি কয়েকটা ঘর বন্ধ আছে, তালা মারা। যদি সেগুলোয় ঢুকতে হয়, চাবি কোথায় পাবো? কেয়ারটেকারদের কাছ থেকে নিয়ে নেবেন, তাদের কাছে রয়েছে। এবার আমি বাড়ি যাব অনন্দসী বাবু, আমার ডিউটি শেষ। আমাকে কথা বলার সুযোগ না দিয়েই হন হন করে চলে গেলেন সুপার। স্কুল বোর্ডিং থেকে বেরিয়ে আমি বাইরে থেকে গোটা ক্যাম্পাস দেখতে লাগলাম একা। অনন্তবাবু এবং
তার সঙ্গে থাকা লোকজন আগেই চলে গিয়েছিলেন। আমি সুপারের সঙ্গে দেখতে বেরোনোর সময়। আস্তে আস্তে সন্ধে নামছে। পরিবেশ কেমন যেন রাক্ষসে হয়ে উঠছে। বোর্ডিং স্কুলের সামনের দিকে মাঠ, তার সামনে রাস্তা, পশ্চিম দিকে ক্যাম্পাসের পেছনে একটা ডোবা রয়েছে, গাছপালা ঘেরা জায়গা। উত্তর আর দক্ষিণ দিকে বাঁশঝাড়, খুব মশা। তবে পাঁচিলের বাইরে দিয়ে একটা সরু রাস্তা গোটা কানিংহাম বোর্ডিং স্কুল ঘিরে রেখেছে। আমি সেটা দিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করলাম। গতিক সুবিধের নয়। যা বুঝছি, অতৃপ্ত আত্মা রয়েছে একাধিক, মাত্র একটা নয়। তারা যেন লুকোচুরি খেলছে আমার সঙ্গে। দক্ষিণের বাঁশঝাড়ে গিয়ে হাঁটলাম খানিকটা। অন্ধকার হয়ে এসেছে। এই জায়গাটাও বেশ ভুতুড়ে বোঝাই যাচ্ছে, কিন্তু বোর্ডিং স্কুলের মধ্যে কেমন একটা অশুভ বাতাসের স্পর্শ পাওয়া যায়। এখানে সেটা নেই। বাঁশঝাড় থেকে যেই খোলা মাঠে পা রাখলাম, আমাকে সামনে থেকে কেউ হাড়গোড় ছুঁড়ে মারল। একটা নয়, 4-5টা। বুকে আর মাথায় লাগলো আমার। একটু ব্যথাই করছে। কাউকে দেখতে পেলাম না। আমি খানিকটা এগিয়ে গেলাম। হাড়গোড় ছোড়া হয়েছে মাঠের ঠিক মাঝখান থেকে। কোনো মানুষের পক্ষে এত তাড়াতাড়ি ঢিল ছুঁড়ে পালানো একদমই সম্ভব নয়। তাহলে আমি দেখতে পেতাম। মাঠের এপাশ থেকে ওপাশ পায়চারি করি। এখানে কোনো বায়বীয় আত্মা ছিল একটু আগে, এখন আর নেই। তার গন্ধ পাচ্ছি সারা শরীর দিয়ে। মাঠের মাঝখানে গিয়ে আমি চিৎকার করে বললাম, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, তোমাদের বন্দি করতে আসিনি, এখান থেকে তোমাদের উৎখাত করতেও আসিনি। আমি তোমাদের যন্ত্রণার উপশম করতে এসেছি। কোনো জায়গা থেকে সাড়া এলো না। আমি মাঠে বসে পড়লাম। অল্প অল্প হাওয়ায় বেশ ভালো লাগছে, কিন্তু হাড়ের টুকরোর আঘাতে ব্যথা করছে এখনো। খোলা মাঠের হাওয়া বেশ উপভোগ করছি। তার মধ্যে একটু পচা গন্ধ আমার চারদিক ঘুরপাক খেতে লাগলো। মর্গে গেলে খানিকটা এমন গন্ধ পাওয়া যায়, তবে পুরোপুরি সেরকম নয়, একটু আলাদা, যেন অনেক দিনের পুরনো পচা গন্ধ। এই গন্ধের মালিক আশেপাশেই রয়েছে। কিছুক্ষণ পর মিলিয়ে গেল সেটা। ওই তো ফুরফুরে নির্মল হাওয়া বইছে। মিনিট 10 বসে আছি চুপচাপ। আবার কয়েকটা হাড়ের টুকরো পড়ল ওপর থেকে, ঠিক কোলের মধ্যে। খুব একটা আঘাত লাগেনি এবার, আসতেই ফেলেছে। সঙ্গে সঙ্গে হাড়গুলো ঝেড়ে ফেলে উঠে দাঁড়ালাম। উপরে তাকিয়ে কাউকে দেখা যাচ্ছে না। চেঁচিয়ে বললাম, আমি তোমাদের বন্ধু, তোমাদের সাহায্য করতে এসেছি। মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মানুষ নয় সেটা বুঝতে পারছি। হয়তো কিছু বলতে চায়। পেছনে ফেরা ঠিক হবে না, তাহলে চলে যেতে পারে। কিন্তু সে আমাকে জোরে ধাক্কা মারল। আমি সোজা গিয়ে মাঠে উপুর হয়ে পড়লাম ঘাসের ওপর। তৎক্ষণাৎ চিত হয়ে দেখলাম কেউ নেই। মাঠ বেবাক ফাঁকা। ঠিক পরের মুহূর্তেই অদৃশ্য কেউ একজন প্রচন্ড শক্তিতে আমার বুকের ওপর চাপ দিতে লাগলো। বুকের ওপর খুব জোরে চেপে ধরেছে অদৃশ্য কোনো এক শক্তি। আমি প্রাণপণে চেষ্টা করছি তাকে সরিয়ে দিতে। এই রকম বিপদে সব থেকে বেশি দরকার হয় সাহস। ওটাই তখন অস্ত্র। প্রতিপক্ষ চায় আমাকে ভয় পাওয়াতে, কিন্তু আমি কিছুতেই ভয় পাবো না। সে ক্রমশ বুকের ওপর পাথরের মতো চেপে বসছে। আমার লড়াই করার শক্তি প্রায় শেষ। এমন সময় বুক পকেটে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা গো গো করে উঠল। আমি ফোন সাধারণত ভাইব্রেশনে রাখি। ফোন কাঁপতে শুরু করার সঙ্গে সঙ্গে বুকের ওপর চাপটা উধাও। আমি দম নিলাম একটু। তারপর ফোনটা তুলে দেখি সহজিয়া ফোন করেছে। আমি ধরলাম। সে বলল, কিরে, হাঁফাচ্ছিস কেন? কোথায় আছিস? সহজিয়া আমার এক বান্ধবী, পেশায় মনোচিকিৎসক। গড়িয়াহাটে ওর চেম্বার। আমি বলি,
এখন রয়েছি হুগলি জেলার নিঝুমগঞ্জ গ্রামে। একটা থ্রিলিং কেস। আমি কলেজ স্ট্রিটে এসেছি, ভাবলাম তোর ওখানে একবার ঢু মারবো, তাই ফোন করেছিলাম। আমার ফিরতে দিন তিনেক লাগবে মনে হয়, তারপর কোনো একটা কফি শপে তোর সঙ্গে আড্ডা মারা যাবে। এই কেসটার গল্পও তখন শোনাবো তোকে। আচ্ছা বেশ, রাখি তাহলে, পরে কথা হবে। সহজিয়া ফোন কেটে দিল। আমি উঠে জামা কাপড়ের ধুলো ঝেড়ে নেই। এখানকার অশরীরীরা খুবই হিংস্র হয়ে আছে, বুদ্ধি করে সামলাতে হবে। মনে পড়ল এই বোর্ডিংয়ের প্রথম ছাত্র অপঘাতে মারা গিয়েছিল দক্ষিণ পশ্চিম কোণের একটা ঘরে। সেটা একবার দেখা দরকার। গেট দিয়ে ঢুকে দারোয়ানকে বললাম। সে আমাকে নিয়ে গেল ছেলেদের বোর্ডিংয়ে কেয়ারটেকার অরবিন্দের কাছে। তিনি বললেন, এই বিল্ডিং তো দোতলা। একতলার দক্ষিণ পশ্চিমের ঘরে ক্যারাম খেলা হয়, আর দোতলার নৈরিত কোণের ঘরটা বন্ধ। কেন ওভাবে পড়ে আছে আমি জানি না। চাবি আছে আপনার কাছে? হ্যাঁ আছে, নিয়ে আসছি। খোলা হলো সেই ঘর। মোবাইলের আলো জ্বালিয়ে দেখলাম ভেতরে সুইচ বোর্ড খারাপ, বিদ্যুৎ সংযোগ নেই এখানে। প্রচুর ঝুল, ধুলো, মাকড়সার জাল চারিদিকে, বাক্স প্যাটরা আর পুরনো কাপড়ের বান্ডিল রয়েছে প্রচুর, আর পচা গন্ধ। অনুভূতি হচ্ছে কিছু রয়েছে এই ঘরে। অরবিন্দ জানা ভেতরে ঢোকেননি, দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। কিছু ছেলে উকিঝুঁকি মারছিল, তাদের বকা দিয়ে চলে যেতে বলছেন তিনি। এটা বেশ বড় হল ঘর। আমি মোবাইলের আলো মেরে দেখলাম দক্ষিণ এবং পশ্চিম দিকে কয়েকটা জানলা রয়েছে। দুদিকের একটা করে জানলা খুলে দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে আসি। দরজা বন্ধ করে দেই। বন্ধ ঘরের বিষাক্ত গ্যাস জানলা দিয়ে বেরিয়ে যাক বাইরে, তাজা হাওয়া খানিকটা ঢুকুক। অরবিন্দকে বললাম, আমার জন্য কয়েকটা মোমবাতি আর একটা দেয়াশলাইয়ের ব্যবস্থা করে দিন। রাতে এই ঘরে থাকবো একা, কেউ যেন এখানে না আসে। দোতলায় বাথরুম কোথায় আছে একবার দেখিয়ে দিন, আর একটা বড় বোতল জল পেলে ভালো হয়। নগেন মণ্ডলের বাড়ি গিয়ে রাতের খাবার খেয়ে এলাম। বাড়ির একটা চাবি আমাকে দিয়ে রাখলেন তিনি। যত রাতে ইচ্ছে হোক আমি গিয়ে তার বাড়িতে শুয়ে পড়তে পারবো। বারান্দায় একটা খাট ও বিছানা আছে। রাত 10টায় বোর্ডিং এর ছেলে মেয়েরা খেয়ে নেয়। তাদের ঘুমোতে ঘুমোতে মোটামুটি রাত 11টা। আমি 10:30টায় বোর্ডিং স্কুলে পৌঁছে গেলাম। দোতলায় নৈরিত কোণের হল ঘরটায় ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এখনো বোর্ডিংয়ে ছেলেদের কথাবার্তা শোনা যাচ্ছে। আর একটু সময় অপেক্ষা করতে হবে। মোমবাতি জ্বালানো যাক একটা। আমার কাছে ভেষজ ফ্যাব্রিক রোল অন থাকে। জামা কাপড়ের ওপর কয়েক ফোঁটা লাগিয়ে নিলে অনেকক্ষণ মশারা বিরক্ত করবে না। জানলা দুটো খোলা, বাইরে উকি মেরে দেখলাম বাঁশঝাড় আর ডোবা দেখা যাচ্ছে। আমি সিগারেট খাই না, কখনো সখনো গাঁজা খাই নিজের বাড়িতে, তবে অভ্যেস নেই। গাঁজা ছাড়া দিনের পর দিন চালিয়ে নিতে পারি দিব্যি। মোবাইলটা পাওয়ার ব্যাংকের সঙ্গে লাগিয়ে দিলাম, চার্জ হোক। ঘরের মাঝখানে একটা কাঠের টেবিল আছে, ধুলো ঝেড়ে সেটার উপরে বসি। আস্তে আস্তে সব কিছু নির্জন হয়ে এলো। নিভে গেল মোমবাতিও। আরো কয়েকটা মোমবাতি আছে, কিন্তু এখন আর জ্বালাবো না। অন্ধকারে চুপচাপ বসে থাকি। কিছু সাইকিক অ্যাবিলিটি রয়েছে আমার। তার মধ্যে একটা হচ্ছে চ্যানেলিং, অর্থাৎ যে কোনো আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি। তারা মানুষের ভাষায় কথা বলবে এমন নয়, তবুও বোঝা যায় তাদের বার্তা। আমিও নিজের বার্তা পাঠাতে পারি। আরও কিছু সাইকিক ক্ষমতা অর্জন করেছি, সেগুলোর কথা পরে বলবো। অনেকক্ষণ হয়ে গেল, কেউ আসছে না। আশেপাশেই রয়েছে তারা, অনুভব করছি, কিন্তু ঘরে ঢুকছে না। জানলা দিয়ে উকি মারে, তখন বাতাস অন্যরকম হয়ে যায়। এইসব ব্যাপারে দেখেছি প্রচুর ধৈর্য ধরতে হয়।
প্রথম কয়েক রাতে কোনো আত্মা সামনে আসেনি, এরকম ঘটনাও ঘটেছে আমার সঙ্গে, কিন্তু আজ সেটা হবে বলে মনে হয় না। ঠিক ধরেছি, রাত প্রায় 12:30। বাতাসের স্পর্শ আর গন্ধে আমি বুঝতে পারলাম তারা আসছে। বেশ কয়েকজন। ঠিক কতজন আছে তা এখনই বুঝতে পারছি না। তারা আমাকে চারদিকে ঘিরে ধরছে। আমি চোখ আধ খোলা রেখে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম। এতে খানিক ঘোরের মতো অবস্থা হয়। তাদের বললাম, সবাইকে বন্ধুত্ব জানাই, আমার নাম অনমদর্শী, আমি তোমাদের শত্রু নই, সবাই নাম বলো, পরিচয় হোক। তারা এক এক করে নিজেদের নাম বলল। অভিজিৎ, গগন, চাপা, বিলাস, খগেন্দ্র, আবুল, যতীন ইত্যাদি। এদের নাম আমি দেখেছি পুলিশের দেওয়া তালিকায়। সবাই অপঘাতে মারা গিয়েছে বোর্ডিং স্কুলের মধ্যে। আমি জিজ্ঞেস করলাম, বিরূপাক্ষ আর ভিকি কোথায়? তারা আসেনি। ঠিক এই সময় দক্ষিণের জানলার নিচে পাঁচিলের বাহিরে অনেকগুলো কুকুর চিৎকার করে উঠল খুব জোরে। আমার মনোসংযোগে বাধা পড়ল। এই পরিস্থিতিতে আত্মাদের সঙ্গে যোগাযোগ করা খুব কষ্টকর। কুকুরগুলো থামতেই চাইছে না। টের পেলাম অশরীরী আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে সারা ঘর। একটু আগে তারা আমাকে ঘিরে দাঁড়িয়েছিল, অর্থাৎ কুকুরের ডাকে এরাও অস্থির হয়ে উঠেছে। আমি গিয়ে দুটো জানলাই বন্ধ করে দিলাম। এবার যোগাযোগ করতে সুবিধে হবে ওদের সঙ্গে। যারা ভূতপ্রেত নিয়ে চর্চা করেন তারা জানবেন পুরোপুরি বন্ধ ঘরে অন্ধকারে এতগুলো প্রেতাত্মার সঙ্গে থাকা একজন মানুষের জন্য কতটা বিপজ্জনক। এই সময় প্রচন্ড হিংস্র হয়ে উঠতে পারে এরা। তবুও আমি ঝুঁকি নিলাম। কুকুরেরা এখনো ডেকে চলেছে, তবে ঘরের মধ্যে শব্দ অনেক কম। আমি টেবিলের ওপর বসে আবার প্রেতাত্মাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। তোমাদের মৃত্যু হলো কিভাবে? একে একে বলো, আমি তোমাদের বন্ধু। তুমি এখান থেকে চলে যাও, আমাদের বিরক্ত করো না। তোমাদের বিরক্ত করতে আসিনি, আমি শান্তি দিতে এসেছি, আমাকে বিশ্বাস করতে পারো। একটু আগে বন্ধ করা দক্ষিণের জানালাটা বিকট শব্দ করে উঠল। তখনই কেউ যেন বাহিরে থেকে ঝাঁকাচ্ছে। কুকুরেরা ডাকছে এখনো, অথচ জানালায় কেউ জোরে শব্দ করছে। বুঝতে পারি ঘরের আত্মারা সবাই উত্তর দিকে জড়ো হয়েছে। তারা ভয় পেল নাকি? মনোসংযোগে বিঘ্ন ঘটছে, তবুও অনেক কষ্টে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। জিজ্ঞেস করলাম, জানালায় কে ধাক্কা দিচ্ছে? ওদের মধ্য থেকে একজন বলল, লাটু দাদা। লাটু দাদাটা আবার কে? নীলকর সাহেব লাটু দাদা আর কানু দাদাকে চাবুক মারতে মারতে খুন করেছিল। তারপর দুটো লাশ পুঁতে দিয়েছিল ওই দক্ষিণ পশ্চিম কোণে পাঁচিলের ধারে। তিনি জানলা ধাক্কাচ্ছেন কেন? ঘরে ঢুকতে চান? ঘরে ঢুকতে আমাদের কোনো জানলা খোলার দরকার হয় না। লাটু দাদা আপনাকে চলে যেতে বলছে। তুমি কে কথা বলছো? আমি চন্দ্রনাথ হালদার। মারা গেলে কিভাবে? আমি ছিলাম বোর্ডিং স্কুল কমিটির একজন মেম্বার। মাঝে মাঝে এখানেই থাকতাম রাত্রিবেলা। সেটা 1975 সাল। মনে আছে, দেশে তখন জরুরি অবস্থা চলছিল, সবকিছুতেই কড়াকড়ি। ওই সময় পরিতোষ নামের একজন নকশাল ছেলে এসে আমাকে বলল, এই বোর্ডিং এর মধ্যে লুকিয়ে থাকতে চায় কয়েকদিন। সে ছিল আমার খুড়তুতো ভাইয়ের বন্ধু। আমার ইচ্ছে ছিল না, কিন্তু ওর হাতে পিস্তল দেখে ভয় পেয়ে গেলাম। আমি জানতাম কমিটির লোকজন আপত্তি করবে, তবুও বোর্ডিং এ আমার ঘরে রাখলাম। সবাইকে বললাম আমার আত্মীয় এসেছে, কয়েকদিন থেকে চলে যাবে।
বাজারে গিয়ে একদিন দেখলাম একটা কাগজ টাঙানো আছে, কয়েকজন নকশাল নেতার তালিকা। পরিতোষ বিশ্বাসের নামও রয়েছে তার মধ্যে। এদের মধ্যে একজনকেও যদি ধরিয়ে দিতে পারি তাহলে থানা থেকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি পুলিশ জানতে পারে কেউ তাদের থাকতে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই আশ্রয়দাতাকে কোনো ওয়ারেন্ট ছাড়াই তুলে নিয়ে যাবে থানায়। আমি খুব ভয় পেয়ে গেলাম। শেষমেশ গিয়ে থানায় গিয়ে বলে দিলাম পরিতোষ আমাদের বোর্ডিং স্কুলে আছে। সন্ধেবেলা বিশাল পুলিশ বাহিনী এই বোর্ডিং স্কুল চত্বর ঘিরে ফেললো। আমার ঘরে গিয়ে গ্রেফতার করলো পরিতোষকে। একজন ইন্সপেক্টর আমায় বলল 10,000 টাকা আমাকেই দেওয়া হবে। সব মিটে যাওয়ার পর রাতে বোর্ডিংয়ে আমার ঘরে একা ঘুমিয়ে পড়েছি আলো নিভিয়ে। হঠাৎ মনে হলো আমার চারিদিকে বিকট জমাট বাঁধা অন্ধকারের মতো করে কারা সব দাঁড়িয়ে আছে। আর হিম হয়ে এলো আমার। চেঁচাতে যাচ্ছিলাম কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। তারা সবাই আমার গলা চেপে ধরলো। কিছুক্ষণ পর বেরিয়ে গেল আমার শরীর থেকে আমার প্রাণবায়ু। আমি জিজ্ঞেস করলাম কারা মেরেছে তোমায়? বোর্ডিং স্কুলের প্রেতাত্মারাই মেরেছিল আমাকে। মৃত্যুর পর তারা এই ঘরে আমার আত্মাকে ধরে নিয়ে এলো। এই ঘরটা প্রেতের মিটিং করার জায়গা। তুমি এখন যেখানে বসে আছো সেখানে আমাকে দাঁড় করালো মোট 7 জন প্রেতাত্মা। তাদের মধ্যেই ছিল লাটু আর কানু দাদা। আমি তো খুব ভয় পেয়েছিলাম। মারা গেছি সবে, একটা ঘুম ঘুম ভাবও ছিল। তার মধ্যে কানু দাদা বাজখাই গলায় বলল তোকে আমাদের দলে স্বাগত। আমি কিছুই বুঝতে পারছিলাম না। বললাম আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। বাড়ি চাইলে একবার ঘুরে আসতে পারিস, কিন্তু সংসার করতে আর পারবি কি? তোর শরীর তো পচতে শুরু করেছে। এটা শুনে আতঙ্কিত হয়ে গেলাম। আমি লাফ দিয়ে ছুটলাম আমার ঘরে। দেখি আমার দেহটা কেমন বেঁকে শুয়ে আছে। আমি গিয়ে তাতে ঢোকার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তখন আমার খুব কান্না পেল। বললাম আমাকে মারলেন কেন আপনারা? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। কানুদা বলল তুই পরিতোষকে ধরিয়ে দিয়েলি পুলিশে। ও ছিল চাষির বন্ধু, আমিও কৃষক ছিলাম। পরিতোষকে রাতেই পুলিশ গুলি করে মেরে ফেলেছে। দেখবি ওকে, এই দেখ বলে কানুদা আমাকে টানতে টানতে বাইরে মাঠে নিয়ে গেল। দেখলাম পরিতোষ দাঁড়িয়ে আছে, সঙ্গে আরো কয়েকজন লোক। এদের সবাইকে পুলিশ মেরে ফেলেছে। আমাকে দেখে পরিতোষ মুচকি হাসলো, আর কিছুই বলল না। সবাই মিলে বাসঝাড়ের দিকে চলে গেল। আমি সেই থেকে বোর্ডিং স্কুলেই বাস করছি। পুরোটা শুনে আমি বললাম বাবা, সমাজ সচেতন ভূত। তাহলে বিলাস গায়নকে মারা হলো কেন? বিলাস, তুমি নিজেই বলো, তুমি তো ছাত্র ছিলে। জানলায় শব্দ কখনো থামছে, কখনো আবার হচ্ছে। আমি তখন এখানে থাকতাম। বলা শুরু করলো বিলাস। পরের বছর আমার ম্যাট্রিক পরীক্ষা ছিল। স্যার আর ম্যাডাম আমাদের খুব যত্ন করতেন। আমার বাবা মা ছিল না, তারা দুর্ভিক্ষে মারা যান। জ্যাঠা আর জেঠিমা এখানে দিয়ে যান আমাকে। বোর্ডিং এর দক্ষিণ পশ্চিম কোণে গোলাপ ফুলের একটা ছোট বাগান ছিল। ওখানে যেতে আমার খুব ভালো লাগতো। স্যার আর ম্যাডাম সেটা জানতে পেরে আমাকে ওই বাগান দেখাশোনা করার দায়িত্ব দেন। বাগান পরিচর্যা আমার কাছে অনেকটা নেশার মতো হয়ে দাঁড়ায়। আমি রাত্রিবেলা এসে গোলাপগুলোর পাশে বসে থাকতাম। তখন নানা জায়গা থেকে দাঙ্গা হাঙ্গামার খবর আসছে। স্যার আর ম্যাডাম খুব উদ্বিগ্ন। দাঙ্গায়
বাবা মা মরে গেছেন। এরকম বাচ্চাদের নিয়ে আসা হচ্ছিল আমাদের স্কুলে। এক রাতে আমি গোলাপ বাগানে বসেছিলাম, মন খারাপ হচ্ছিল আমার মা বাবার কথা ভেবে। ওই সময় মনে হলো উপরের ঘর থেকে যেন কেউ ডাকছে। আমি আমি উপরে তাকিয়ে দেখলাম জানলা বন্ধ, কোনো শব্দ নেই। তবু তবু মনে হলো কেউ অনবরত ডেকেই চলেছে। এত মায়াবী আকর্ষণ, আমার মনে হলো আমাকে যেতেই হবে। আমি যেন পাগলের মতো হয়ে গেলাম। একটা ঘোরের মধ্যে আমি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলাম। কোণের ঘরে দরজা আটকানো ছিল, তালা দেওয়া ছিল না। ওখানে ওখানে রান্নার জিনিস রাখা থাকতো। আমি দরজা খুলে ঢুকলাম, যেন নেশার ঘোরে দরজাটা ফের বন্ধ করে দিয়েছি। ঘরের মধ্যে কাঠের দুখানা বাক্সের ওপর লাটু দাদা আর কানু দাদা বসেছিল। তারা আমাকে মেঝেতে বসালো, কত আদর করলো, হাত বোলালো মাথায়, বলল আমাদের কাছে আয়। তারপর কানু দাদা মেঝেতে আমার মাথাটা ধরে থেতলে দিল। আমি ছটফট করতে করতে মরে গেলাম। সেই থেকে দুই দাদার সঙ্গেই আছি। আমি বললাম, কানু দাদা তোমাকে মারলো কেন? এই সময় জানলার কপাট ভেঙে পড়ল ভীষণ শব্দ করে। তলা পাকানো খানিকটা কালো হাওয়া ঢুকে পড়ল ঘরের ভেতর। আমি নিজেকে হিলিং মোডে নিয়ে গেছি। প্রেতাত্মারা এখন কোনো ক্ষতি করতে পারবে না আমার। একটা দমকা হাওয়া আমার চারিদিকে ঘুরপাক খাচ্ছে, যেন পিষে দিতে চায় আমাকে, কিন্তু স্পর্শ করতে পারছে না। প্রায় মিনিট 10 পর হাওয়া থেমে গেল। একটা কর করে গলার আওয়াজ শোনা যায়। কে তুই? এখানে কোন উদ্দেশ্য নিয়ে এসেছিস? আমার নাম অনমদর্শী মজুমদার। আমি প্রেতাত্মাদের যন্ত্রণা নিরাময় করে থাকি। সেই উদ্দেশ্যেই বোর্ডিং স্কুলে এসেছি। তোর এলেম আছে? অনেক বছর আগে একজন ভণ্ড তান্ত্রিক জ্যোতিষী এখানে এসেছিল কেরামতি দেখাতে। তাকে এমন মার মেরেছিলাম যে কাঁদতে কাঁদতে পালিয়েছিল। আপনি লাটুদা নাকি কানুদা? আমি জিজ্ঞেস করলাম। আমি লাটু বারই। 150 বছরেরও বেশি সময় ধরে ভূত হয়ে রয়েছি এখানে। তোর বাপ ঠাকুরদা, এমনকি তাদের বাপ ঠাকুরদার জন্মও হয়নি তখন। আমাকে ঘাটাস না, বুঝলি? ভালোয় ভালোয় নিজের প্রাণটা নিয়ে কেটে পড়। লাটু মশাই, আমার প্রণাম নিন। আমি আপনার চেয়ে অনেক অনেক ছোট। আপনাকে ঘাটানোর ধৃষ্টতা আমার নেই। আমি শুধু আপনাদের সাহায্য করতে চাই। আপনাদের এই যন্ত্রণার থেকে মুক্তি দিতে এসেছি। তুই কি সিদ্ধ পুরুষ নাকি? না, আমি একজন ঘোস্ট হিলার। সেটা আবার কি রে? সোজা কথায় আমি প্রেতাত্মাদের দুঃখ, যন্ত্রণা ইত্যাদি নিরাময় করে থাকি। এটাই আমার কাজ। মানুষ আমার যন্ত্রণা দূর করবে? ফাজলামি মারো নাকি ছোকরা? আপনি শুধু অনুগ্রহ করে খুলে বলুন কেন আপনার এই অবস্থা। আমি বলবো না। পড়াশোনা করেছিস তো, ইতিহাস জেনে নে। ঘরের বাতাস খুব হালকা হয়ে গেল। এরপর বুঝলাম কোনো ভূত এখন ঘরে নেই। কিন্তু একটু আগে যে তারা ছিল, সেই গন্ধ এখনো যায়নি। আজ রাতে ওরা আর কথা বলতে চায় না। তবুও আমি আরো ঘন্টাখানেক বসলাম এই ঘরে। কেউ এলো না, বিরক্তও করলো না। রাত 3টে নাগাদ চলে গেলাম নগেন মণ্ডলের বাড়ি। চাবি আমার কাছেই ছিল। খাটে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল প্রায় 9:30টায় ঘুম ভাঙল। এই বাড়ির কেউ আমার ঘুমে ব্যাঘাত ঘটায়নি। খুবই ভালো। দাঁত মাজার পরে নগেনবাবুর স্ত্রী কণিকা দেবী আমায় চা বিস্কুট দিলেন। তারপর নারকেল কুচো দিয়ে মুড়ি। নগেনবাবু মাঠে চলে গেছেন ভোরবেলা। খেয়ে দেয়ে অনন্তবাবুর বাড়ি গেলাম। আমি তো অবাক। তার সত্যি জ্বর এসেছে, যেমনটা বলেছিলেন তিনি। গ্রামের আরো কিছু লোক অনন্ত মোদকের বাড়ি চলে এলেন। আমি
কাল রাতে বোর্ডিং স্কুলে ছিলাম এই খবর রটে গিয়েছে ইতিমধ্যেই। আমাকে এই বাড়ি ঢুকতে দেখে লোকজন কৌতূহলের বশেই চলে এসেছেন জানতে। গতরাতের ঘটনা পুরোটাই বললাম সবাইকে। তারা যেন গোগ্রাসে পুরোটা গিলল। অনন্তবাবু বললেন, তাহলে দুপুরবেলা আপনি কানিংহাম স্কুলে গিয়ে খোঁজ নিচ্ছেন রবিনন্দী এসেছেন কিনা। আমি জ্যোতির্ময় বাবুকে পাঠিয়ে দিচ্ছি, আপনার সঙ্গে যাবেন। বেশ গণ্যমান্য লোক তিনি। সৃজন কথা নামে একটা পত্রিকাও বের করেন, আপনাকে সাহায্য করতে পারবেন। নীলকর সাহেবের ইতিহাসটা জানা দরকার। স্নান খাওয়া সেরে দুপুর 12টার পর কানিংহাম বোর্ডিং স্কুলের সামনে জ্যোতির্ময় বাগজির সঙ্গে দেখা করি। ভদ্রলোক গত বছর অবসর নিয়েছেন। অনন্তবাবুর স্কুলে ইংরেজি পড়াতেন। এখনো পড়াশোনা নিয়েই থাকেন আর কবিতা লিখতে ভালোবাসেন। বোর্ডিং স্কুলের ছেলেমেয়েরা দেখলাম আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি রাতে দক্ষিণ পশ্চিমের ঘরটায় রাত কাটিয়েছি, এতক্ষণে পড়ুয়ারা সবাই জেনে গেছে নিশ্চয়ই। দুজনে গেলাম প্রধান শিক্ষক সুরেশ আচার্যের ঘরে। শুনলাম তিনি নাকি স্কুলের কাজ নিয়ে আজ চুচুড়া গেছেন। অগত্যা জ্যোতির্ময় বাবু আমাকে নিয়ে সোজা টিচার্স রুমে ঢুকে গেলেন। শিক্ষকদের মধ্যে অনেকেই জ্যোতির্ময় বাবুকে চেনেন, তাই সমস্যা হলো না। রবি নন্দীকে পাওয়া গেল, মধ্যবয়সী রোগা মানুষ। তাকে নিয়ে আমরা স্কুল থেকে বেরিয়ে মাঠের পাশে আম গাছের তলায় বসলাম। জায়গাটা সিমেন্ট দিয়ে বাঁধানো। রবিবাবু বেশিক্ষণ থাকতে পারবেন না, একটু পরে তার ক্লাস আছে। সংক্ষেপে বলা শুরু করলেন, লোকজন বলে থাকে জন হ্যামিল্টন সাহেব নাকি বাজারে কৃত্রিম নীল চালু হওয়ার পর দেশে ফিরে যান। এটা সঠিক তথ্য নয়। আমি এই গ্রামেরই লাইব্রেরি থেকে একটা পুরনো পত্রিকা পেয়েছিলাম, নাম দামোদর বার্তা। লেখাটি মন্মথ চট্টোপাধ্যায় নামের একজন লিখেছিলেন। তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন আইন পড়তে। সেখানে হ্যামিল্টনকে নিয়ে প্রচুর তথ্য সংগ্রহ করেন। তখন গির্জার সঙ্গে নীলকর সাহেবদের একটা শত্রুতা ছিল। ইউরোপীয় ধর্মযাজকরা চাইতেন গরিব চাষিদের মধ্যে খ্রিস্ট ধর্মের মহত্বের কথা প্রচার করে তাদের খ্রিস্টান বানাতে। নীলকর সাহেবরা কৃষকদের উপর চরম নির্যাতন করতেন। এতে ধর্মযাজকরা ভাবতেন তাদের ধর্মপ্রচারের কাজে বাধা তৈরি হচ্ছে। পাশের ফুলদিঘি গ্রামে একটা অ্যাংলিকান চার্চ রয়েছে। ওখানকার ফাদার জানতে পারেন হ্যামিল্টন নাকি কালা জাদুর চর্চা করতেন। ফাদার উপর মহলে খবর পাঠান। লন্ডনে এই নিয়ে জল ঘোলা হয়। তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার জন হ্যামিল্টনকে কলকাতায় ডেকে পাঠায়। তিনি অভিযোগ অস্বীকার করেন, কিন্তু তাকে আর নিঝুমগঞ্জ গ্রামে ফিরতে দেওয়া হয়নি। কলকাতা থেকে রীতিমতো গ্রেফতার করে তাকে বোম্বে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ইংল্যান্ডে। এবারের কাহিনী আরো চমকপ্রদ। ইংল্যান্ডে নিজের গ্রামে ফিরে হ্যামিল্টন সাহেব অকাল্ট জাদু নিয়েই মেতে থাকতেন। এই নিয়ে খুব ভীতি ছড়িয়ে পড়ে। দেশে এতদিন যা টাকা পাঠিয়েছিলেন তা দিয়ে হ্যামিল্টন সাহেবের স্ত্রী এক মনোরম বাগান বাড়ি নির্মাণ করেছিলেন। সাহেব কখনোই স্ত্রী এবং ছেলেকে ভারতে আনেননি। ওই বাগান বাড়িতেই চলতো অকাল্ট কালো জাদুর চর্চা। কয়েক বছর পর একটা ঘরে জন হ্যামিল্টনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘরে অকাল্ট সাধনার অনেক জিনিসপত্র ছিল। রবি নন্দীর থেকে আর কিছু জানার ছিল না আপাতত। তিনি ক্লাসে চলে গেলেন। যা বোঝার আমি সেটা বুঝে গেছি। খুব বড় প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হবে আমাকে। জ্যোতির্ময় বাবুর সঙ্গে অনন্ত মোদকের গাড়ি পাড়ি গিয়ে বসলাম। তখন ভর দুপুর। অনন্তবাবু সবে দুপুরের খাওয়া সেরেছেন। তিনি মধ্যাহ্ন ভোজের পর আর ঘুমান না, পড়াশোনা করেন ওই সময়। সন্ধে হলে গ্রামের তরুণ ছেলে মেয়েদের নিয়ে বসবেন। সকালে একটু জ্বর ছিল তার, এখন শরীর ভালো লাগছে বললেন। যদিও আজকে তার স্নান করার ইচ্ছে নেই, গা ম্যাচ ম্যাচ ভাবটা যায়নি এখনো। এক গ্রামের আর কোনো লোক নেই বাড়িতে। আমি প্রথমে তাকে রবি নন্দীর বলা ইতিহাস বর্ণনা করলাম। তারপর বলি, আমি অনুমান করছি হ্যামিল্টন সাহেবের আত্মা রয়েছেন ওই বোর্ডিং স্কুলের মধ্যে। এ কোনো পাতি ভূত নয়।
মরার আগে অকাল সাধনা করে প্রচুর শক্তি অর্জন করেছেন। আমার মনে হচ্ছে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে তিনি আত্মহত্যা করেছেন, যাতে এই নিঝুমগঞ্জে ফিরে আসতে পারেন। অনন্তবাবু জিজ্ঞেস করলেন, যদি তিনি ওই বোর্ডিং স্কুলে থাকেন তাহলে গতকাল রাতে তোমার কাছে আসেননি কেন? নাকি এসেছিলেন? উনি সামনে আসেননি। এরকম শক্তিশালী প্রেতাত্মার গন্ধ অন্যরকম হয়, বাতাসের ছোঁয়াতেও বুঝতে পারি। তবে হ্যামিল্টন সাহেব ধারে কাছেই ছিলেন বলে মনে হচ্ছে। তিনি অন্য প্রেতাত্মাদের কোনোভাবে নিয়ন্ত্রণ করে রাখেন, কোনো মানুষকে জানতে দিতে চান না যে তিনি আছেন, অথচ বাকি ভূতেদের দিয়ে আতঙ্কের পরিবেশ বানিয়ে রাখেন। লাটু বারুইয়ের আত্মা আমাকে তারই ইঙ্গিত দিয়েছেন। আমাকে ইতিহাস খোঁজ নিতে বলার কারণ হ্যাঁ, এখন বুঝতে পারছি। এ তো ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু উনি কেন মরার পর আমাদের গ্রামে ফিরে এলেন? জিজ্ঞেস করলেন জ্যোতির্ময় বাবু। সেটাই তো বুঝতে পারছি না। সরাসরি হ্যামিল্টন সাহেবকে জিজ্ঞাসা করতে হবে আজ রাতে। বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি, বিকেলে একটু ঘুমিয়ে নেব। রাতে প্রচুর এনার্জি দরকার। সন্ধে ঘনিয়ে এলো। গুটি গুটি পায়ে আমি গেলাম কানিংহাম বোর্ডিং স্কুলের দিকে। বিকেলবেলা যখন আমি ঘুমোচ্ছিলাম, গ্রামের কিছু লোক নাকি দেখা করতে এসেছিলেন আমাদের সঙ্গে। কণিকা দেবী তাদের হটিয়ে দিয়েছেন। ঘুম ভাঙলে তিনি আমাকে কড়া এক কাপ চা দিয়ে বলেন, আপনি যদি ওই স্কুলের ভূতগুলোকে তাড়িয়ে দিতে পারেন তাহলে খুব উপকার হয় দাদা। আমি ছেলে মেয়েদের নিয়ে খুব ভয়ে ভয়ে থাকি। স্কুলের পাশেই বাড়ি তো। আমি তাকে আশ্বস্ত করেছি, কিছু তো একটা ঘটবেই আজ রাতে, এসপার নয় ওসপার। ঠিক করেছি আজও প্রথমে ঢুকবো না ক্যাম্পাসে। এখন ছেলেমেয়েরা সবাই জেগে, ভেতরে গিয়ে সুবিধে হবে না, মাঠেই থাকি। সূর্য অস্ত গেছে অনেকক্ষণ। পাখিদের ডাক থেমে এলো। বোর্ডিং স্কুলের পড়ুয়ারা খেলা শেষ করে মাঠ থেকে চলে গেছে। এদিকের রাস্তায় গ্রামবাসীর যাতায়াত কম। আস্তে আস্তে মাঠ এবং চারিদিক নির্জন হয়ে যায়। মাঠে পায়চারি করছি। অন্ধকার খুব ভালো লাগে আমার। কানিংহাম বোর্ডিং স্কুলের দিকে তাকালে মনে হচ্ছে যেন একটা রাক্ষসের মৃতদেহ পড়ে আছে। স্থির হয়ে বসতে চাইছি না, তাহলে মশারা আক্রমণ করবে। ফ্যাব্রিক রোল অন রয়েছে পকেটে, তবে সেটা বেশি খরচ না করাটাই ভালো। অন্ধকার আরো ঘন হওয়ার পর বুঝতে পারছি কয়েকটা প্রেতাত্মা মাঠে আমার উপর নজর রাখছে। একটু আগে তারা এখানে ছিল না, সবে এসেছে। বাতাসের অনুভব করছি। কাছে তারা আসছে না, দূরত্ব বজায় রাখছে। খানিকক্ষণ পর অনুভব করি আশেপাশে কোনো প্রেতাত্মা নেই, না কাছে না দূরে। পরিবেশ ফুরফুরে। দুদিন পর্যবেক্ষণ করে আমি বলতে পারি এই মাঠ কোনো অশরীরী আত্মার বাসস্থান নয়। তারা আসে মাঝে মাঝে, আবার চলে যায়। এরা তো প্রকৃতিরই অংশ। এদের মতিগতি আমি ধরে ফেলেছি অনেকটাই। মনে হয় না আজ হঠাৎ আক্রমণ করবে, তবে প্রস্তুত আছি। বোর্ডিং স্কুলের দিকে তাকালে কেমন একটা অস্বস্তি হচ্ছে। কিছু তো ঘটছে আমার চোখের আড়ালে, একটু খোঁজ নেওয়া দরকার। এবার ভাবলাম দক্ষিণ পশ্চিম কোণে পাঁচিলের বাহিরে ঘুরে আসি। ভিকি তামাং যেখানে মারা গিয়েছিল, অদ্ভুত জানোয়ারের আঁচড় পাওয়া যায় ওর শরীরে। এই জায়গার বাতাস খুব ভারী, যেন একটা চৌম্বক ক্ষেত্র আছে। সাধারণ প্রেত বসবাস করলে এতটা প্রবল অনুভূতি হয় না আমার। নিশ্চয়ই বিশেষ কিছুর উপস্থিতি আমার শরীর এবং মনকে স্পর্শ করছে। ক্যাম্পাসের পেছনে ডোবার ধারে গিয়ে দাঁড়ালাম। এখানে বাতাস অতটা ভারী নয়। অনেক ডোবা ভূতের আড্ডা হয়ে থাকে, কিন্তু সেরকম কিছু অনুভব করছি না এখানে। পাশেই একটা শক্তিশালী অশরীরী ঘাটি গাড়ায় মনে হয় খুচরো ভূত প্রেতরা ডোবায় থাকতে পারে না। নানা কিছু ভাবছি। এই সময় মনে হলো
কোনো বিশাল একটা কিছু আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখা যায় না ঠিকই, কিন্তু এই দৃষ্টি যেন খুব জোরে খোঁচা মারছে আমাকে। আমি তো বটেই, সাধারণ যে কোনো মানুষ এই দৃষ্টি উপেক্ষা করতে পারবে না। কয়েক বছর আগে মালিনী আমায় জানিয়েছিল, এই গ্রামের লোকেরা বলে বোর্ডিং স্কুলের আশপাশ দিয়ে যাওয়ার সময় কেউ যেন তাদের ওপর নজর রাখে। ওই কথা মনে পড়ল। এসব পাত্তা না দেওয়াই ভালো। আমার ওপর নজরদারি করে ওর যদি কিছু উপকার হয় তো হোক। আমি ঠিক করলাম ওই জায়গাতেই হাঁটাচলা করব। প্রস্তুত আছি, হয়তো সে আক্রমণ করতে পারে, যে কোনো দিক থেকে আক্রমণ আসতে পারে। নিজে হিলিং মোডে নিয়ে গেছি নিজেকে, এতে আমার শক্তি অনেক বেড়ে যায়। পুরোটাই অবশ্য মনের জোরের খেলা। না, কেউ আমায় ধাক্কা দিল না, ওপর থেকে ঢিল মারল না। আঘাত এলো নিচ থেকে। পায়ের তলায় মাটি পেছল হয়ে গেল হঠাৎ। কিন্তু আমি জানি একটু আগে কোনো শ্যাওলা এখানে ছিল না। আমি পিছলে পড়লাম এদো ডোবার মধ্যে। ডোবায় আমি পড়ার সঙ্গে সঙ্গে ওপরে কিছু একটা চেপে ধরলো আমায়। কিছুতেই জল থেকে মুখ তুলে শ্বাস নিতে দেবে না। আমিও প্রবলভাবে হিলিং এনার্জি প্রয়োগ করে যাচ্ছি, তবুও সে ছাড়ে না। আমি যেন তার ইগোতে আঘাত দিয়ে ফেলেছি, এতটাই জোর করে চেপে আছে। আরেকটা সাইকিক অ্যাবিলিটি রয়েছে আমার, সেটা হলো টেলিকাইনোসিস, মনের সাহায্যে বস্তু সরিয়ে ফেলার সামর্থ্য। জল থেকে আমি যখন মাথা তুলতে পারছি না, তখন জলকেই আমার মাথার উপর থেকে সরিয়ে ফেলতে হবে। এটা এত সোজা নয়, গভীর মনোসংযোগ করা দরকার। এমনিতেই আমার দম বন্ধ, তার মধ্যেই মন একাগ্র করার চেষ্টা চালিয়ে গেলাম। অবশেষে মুখের ওপর থেকে জল সরে গেল। প্রাণ ভরে শ্বাস নিলাম আমি, কিন্তু আমাকে জিরিয়ে নেওয়ার সময় দেবে না সে। এক ঝাঁক নোংরা কচুরিপানা চারিদিক থেকে সাপের মতো আমাকে জড়িয়ে ধরল। প্রাণপণে আমি গলা ধরে আছি দুহাত দিয়ে, ওগুলো যাতে আমার গলা পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করতে না পারে। কিন্তু হাতের ওপরেই তারা পেঁচিয়ে ধরছে। ক্রমশ শক্ত হয় বাঁধন, আর একটা লিকলিকে কি যেন আমার পেট জড়িয়ে ধরে চাপ দিচ্ছে। বুঝতে পারছি এটা হ্যামিল্টন সাহেবের প্রেতাত্মা। কিন্তু কিন্তু এ যে সামনে আসছে না, আড়াল থেকে আমাকে মেরে ফেলতে চাইছে। আমি নিজের চারদিকে এনার্জি শিল্ড বানানোর চেষ্টা করছি। এটা খুবই কঠিন কাজ। শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু এছাড়া কিচ্ছু করার নেই। মনের সমস্ত জোর একত্রিত করে আরো কয়েক মিনিট পর শিল্ড বানানো গেল। কচুরিপানা আর লিকলিকে সবকিছু জলে পড়ে যাচ্ছে। আমি টলতে টলতে খুব কষ্ট করে ডোবা থেকে উঠি। ক্লান্ত লাগছে প্রচন্ড। একটা নিম গাছের তলায় ধপ করে বসে পড়লাম। একটু জল খেতে পারলে ভালো হতো, কিন্তু কে আমাকে জল দেবে? হেঁটে বোর্ডিং স্কুলের সামনে যাওয়ার শক্তি আমার নেই। তারপর সারা শরীর কাদা জলে মাখামাখি, দুর্গন্ধ বেরোচ্ছে। ওর কোনো আক্রমণ এখন আমার কাছে পৌঁছবে না। যতক্ষণ শিল্ড চালু রাখবো, আমার দেহের শক্তি কমতে থাকবে। বেশিক্ষণ রাখলে আমার মৃত্যু পর্যন্ত হতে পারে। আমার চারিদিকে একটা ঝড় দাপিয়ে বেড়াচ্ছে। কখনো ডোবার জল হুলস্থুল করে বা ঝাঁকিয়ে চলে গাছপালা, ঝোপঝাড়। আমার কাছেই সব হচ্ছে এগুলো। বাঁশঝাড় কিন্তু শান্ত। হ্যামিল্টন সাহেবের প্রেত আমাকে কিচ্ছু করতে না পেরে ছটফট করছেন। এটা তারই বহিঃপ্রকাশ। আমি শিল্ড বজায় রেখেই মন শান্ত করি। শরীরের অবশিষ্ট শক্তি কাজে লাগিয়ে জন হ্যামিল্টনের আত্মাকে হিলিং শুরু করি। এটা অনেকটা চৌম্বক শক্তি প্রয়োগের মতো ব্যাপার। শিল্ড এখনো থামায়নি, তাই কষ্ট হচ্ছে বেশি। কিচ্ছু করার নেই এছাড়া। প্রায় 20 মিনিট হিলিং প্রক্রিয়া চালু রাখার পর ঝড়ের মতো দাপাদাপি একটু কমছে। এবার সক্রিয় হতে শুরু করেছে হিলিং। এতক্ষণ যেন একটা দড়ি টানাটানি খেলা চলছিল। আমি হিলিং পাঠাই, আর হ্যামিল্টনের প্রেত কিছুতেই সেটা নিচ্ছিল না। আরো মিনিট 15 সময় পর ঝোড়ো হাওয়ার লাফালাফি থেমে গেল।
জন হ্যামিল্টন সাহেবের আত্মা নেতিয়ে পড়েছে। আমি শিল্ড থামিয়ে দিলাম, এতে মনোযোগ এবং শক্তি একত্রিত করতে সুবিধে হবে। হ্যামিল্টনের প্রেতাত্মা আমার সামনে বসে পড়েছেন, তার কোনো রূপ নেই, কিন্তু আমি বুঝতে পারি এখন কোনো জারি জুরি করার মতো অবস্থায় তিনি নেই। আমি প্রশ্ন করলাম, মিস্টার জন হ্যামিল্টন, আপনি কি অকাল্ট চর্চা করতেন? হ্যাঁ, যখন ছোট ছিলাম তখন এক ফরাসি ধর্মযাজকের সঙ্গে আমার পরিচয় হয়। তাকে ক্যাথলিক চার্চ থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন ইংল্যান্ডে গিয়ে অগাস্টিন গ্রামে বসবাস করতে থাকেন। ওখানে আমাদের বাড়ি ছিল। চার্চের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি নিষিদ্ধ অকাল্ট সাধনা শুরু করেন। আমার সঙ্গে তার বন্ধুত্ব গভীর হলে অনুরোধ করি আমাকেও গুপ্তবিদ্যা শেখাতে হবে। তিনি রাজি হন। তখন আমার সদ্য যৌবন। আরো 10 বছর সময় লেগেছিল অকাল্ট কালো জাদু আয়ত্ত করতে। ভারতে এসে চাষিদের উপর কি আপনি জুলুম করতেন? জুলুম না করলে আমার ধন সম্পত্তি বাড়ত কিভাবে? কিন্তু এর জন্য কোনো অনুশোচনা ছিল না আমার। ভাবতাম এরা সবাই অসভ্য দেশের লোক। আমরা ইউরোপিয়ানরা সমুদ্র পেরিয়ে এসে শিক্ষিত করছি এদের, কিন্তু এরা তার যোগ্য নয়। এরা দাসত্ব করার জন্যই জন্মেছে। মৃত্যুর পর নিঝুমগঞ্জ গ্রামে ফিরে এলেন কেন? চাষিদের রক্ত জল করা পরিশ্রমে নীল চাষের মাধ্যমে আমি প্রচুর টাকা উপার্জন করি। তার মধ্যে সামান্য কিছু অর্থ পাঠিয়েছিলাম বাড়িতে। ওইটুকুও নেহায়েত কম ছিল না। আমার স্ত্রী সেই টাকায় বিশাল বাগান বাড়ি তৈরি করে। বাকি টাকা দিয়ে আমি সোনা কিনতে থাকি। প্রচুর সোনার তাল একটা বাক্সে করে পুঁতে রাখলাম নীলকুঠির দক্ষিণ পশ্চিম কোণে। ওই সোনা পাহারা দেওয়ার জন্য 2টো প্রেতের দরকার ছিল। প্রেত আমি কোথায় পাবো? আমি প্রতিদিনই চাবুক মারতাম কৃষকদের। লাটু বারোই আর কানু দাস, এই 2 চাষিকে একদিন মেরে ফেললাম চাবুক দিয়ে পেটাতে পেটাতে। সোনার পাশে ওদের সব দেহ পুঁতে ফেললাম। ওরা প্রেত হয়ে আমার সোনা রক্ষা করে। ভেবেছিলাম ইংল্যান্ডে আমার সব সোনা নিয়ে যাব, কিন্তু হুলো দিঘির ফাদার মর্গ্যান জানতে পারলেন আমি অকাল্ট জাদুর কারবার করি। বিস্তর ঝামেলা করলেন তিনি। কোম্পানির সরকার আমাকে ডেকে পাঠালো কলকাতা। বুঝতে পারিনি জীবিত অবস্থায় এই গ্রামে আর ফিরতে পারবো না। কলকাতা থেকে আমায় বোম্বের মাধ্যমে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হলো। অথচ আমার 7 রাজার ধন রয়েছে এই নীলকুঠির মাটিতে। ইংল্যান্ডে গ্রামের বাড়িতে কালো জাদুর অভ্যাস করে অনেক গুপ্ত ক্ষমতা পেলাম। এমন বিদ্যা শিখলাম যাতে মৃত্যুর পরেও আমার প্রচুর জাদু শক্তি থাকে, অন্য প্রেতদের যাতে নিয়ন্ত্রণ করতে পারি। তারপর একদিন আত্মহত্যা করে শরীর থেকে বেরিয়ে পড়লাম। চলে আসি এই নিঝুমগঞ্জে। এসে দেখি আমার নীলকুঠি ফাঁকা পড়ে আছে, কোনো মানুষ নেই। আগাছা গজিয়ে আছে সর্বত্র। আমি থাকা শুরু করলাম এখানে। 2টো প্রেত আমার সেবা করত। কিন্তু একদিন আইরিশ কানিংহাম দম্পতি এসে উঠল এখানে। আমার সাথে নীলকুঠি হয়ে গেল অনাথ বাচ্চাদের বোর্ডিং স্কুল। উইলিয়াম এবং এমা কানিংহাম খুব সৎ মানুষ ছিলেন। জীবনে এত এত পুণ্য কাজ করেছেন যে তাদের ক্ষতি করার শক্তি আমার ছিল না। অনেক চেষ্টা করেছি তাড়াতে, কিন্তু আমাকে তারা পাত্তাই দিল না। লাটু আর কানুর প্রেতাত্মা তখনও ছিল বোর্ডিং হাউসে। তাদের মৃতদেহ আর আমার সোনা ভর্তি বাক্সের উপর গোলাপ বাগান তৈরি করলেন এমা কানিংহাম। তারপর কানু আর লাটুকে দিয়ে আমি একের পর এক মানুষ মারতে লাগলাম। আতঙ্কের পরিবেশ তৈরি করলাম যাতে আমার নীলকুঠি ছেড়ে লোকজন চলে যায়। কিন্তু মানুষ বড় তেদর,
ভয় পেলেও আমার সম্পত্তি ছাড়ছে না। আমিও ব্রিটিশের বাচ্চা, হাল ছাড়ার পাত্র নই। প্রচুর লোককে মেরে আমার প্রেত বাহিনী তৈরি করেছি। এবার গ্রামে মরক লাগিয়ে দেব। কিন্তু কিন্তু তুই এসে আবার উটকো ঝামেলা পাকাচ্ছিস। চন্দ্রনাথ হালদারকে খুন করালেন কেন? নকশালপন্থী পরিতোষ বিশ্বাসকে ধরিয়ে দিয়েছিল বলে নিশ্চয়ই তাকে মারা হয়নি। কারো মন দুর্বল থাকলে প্রেতেরা খুব সহজে তাদের উপর ভর করতে পারে, মেরেও ফেলতে পারে। গভীর আত্মবিশ্বাসী লোকেদের কবজা করা মুশকিল। চন্দ্রনাথ হালদারের মন সেই রাতে অনুশোচনায় ভীষণ রকম দুর্বল হয়ে গিয়েছিল। তার সুযোগ নিয়েছি আমরা। আপনি এখনো ভাবছেন প্রেত বাহিনী দিয়ে এই গ্রামে মরক আনবেন? সেটা আর হবে না। আজ রাতে আপনার সঙ্গে এই বোর্ডিং স্কুলের সব প্রেতকে হিলিং করব। আমাকে কি বোকা চাষির ভূত পেয়েছিস নাকি? শোন বাছাধন, তোর পক্ষে এতগুলো প্রেতের হিলিং একসঙ্গে করা সম্ভব নয়। আমি এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখি। রীতিমতো অকাল জাদুবিদ্যা অভ্যাস করেছি বহু বছর। হ্যামিল্টন সাহেব কেমন জন্তুর মতো হেসে উঠলেন। সাহেব খুব একটা ভুল বলেননি। আমি সত্যি একসঙ্গে এত প্রেতাত্মার হিলিং করতে পারবো না, কিন্তু অন্য উপায় আছে। জন হ্যামিল্টনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে আমি হিলিং চালাতে পারি। তাতে হিলিং এর শক্তি কয়েকশো গুণ বেড়ে যেতে পারে। হ্যামিল্টন সাহেবের আত্মা রয়েছেন আমার ঠিক সামনে। আমি তাকে প্রায় শক্তি দিয়ে বেঁধেই রেখেছি বলা যায়। কোনোভাবেই লম্ফঝম্প তিনি করতে পারবেন না। ভাবলাম একটা প্রশ্ন জিজ্ঞেস করি। ভিকি তামাংকে জানোয়ারের মতো আছড়ে মেরে ফেলেছিল কে? আপনি? ওকে মেরেছিল কানু। আমি দেহ ছাড়ার পর কাউকে নিজে হত্যা করিনি, করার প্রয়োজনই পড়েনি। কিন্তু আজ নিজের হাতে পিষে ফেলতে চেয়েছিলাম তোকে, পারলাম না। তাতে কি হয়েছে? আমার পোষা প্রেত বাহিনীকে ডাকছি, তোর দফা রফা করে দেবে এখনই। আমি ঠিক এটাই চাই। জন হ্যামিল্টনের আত্মাকে এখন আমি আতশ কাচের মতো ব্যবহার করে হিলিং এর তীব্রতা অনেক বাড়িয়ে দেব। সেই উদ্দেশ্য নিয়ে মনোসংযোগ করলাম। আমার চারিদিকে শিল তৈরি করে নেই অল্প সময়ের জন্য। সাবধানের মার নেই। চারিদিকে প্রবল তর্জন গর্জন শুরু হয়েছে। ডোবার আশেপাশে চেঁচামেচি করছে অনেকগুলো প্রেতাত্মা। হ্যামিল্টনের আত্মায় প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়ছে হিলিং। এতে যোগ হচ্ছে জন হ্যামিল্টনের এতদিন ধরে অর্জন করা অকাল্ট শক্তি। একটা চৌম্বক প্রবাহ চলছে গোটা এলাকা জুড়ে। গাছগুলো কেঁপে চলেছে থরথর করে। তার মধ্যে ভূতগুলো অস্থির হয়ে গাছের ডালপালা ভাঙছে। বোর্ডিং স্কুলের দরজায় জানালায় শব্দ করছে দমাত্তম। ভয়ে ছেলে মেয়েদের কি অবস্থা সেটা জানি না। একটা বিশাল যুদ্ধ চলছে যেন। আমার থেকে হিলিং এনার্জি যাচ্ছে হ্যামিল্টন সাহেবের আত্মায়। তারপর সেখান থেকে ছড়িয়ে পড়ছে বোর্ডিং স্কুলের সব প্রেতাত্মাদের মধ্যে। জন হ্যামিল্টন যে অকাল জাদুর ক্ষমতা অর্জন করেছেন সেটা আমার হিলিং এনার্জিকে বাড়িয়ে দিচ্ছে অনেকটাই। গ্যাস চেম্বারে ঢুকলে মানুষ যেমন ছটফট করে তেমনি ঝাপটা ঝাপটি করছে ভূতগুলো। হ্যামিল্টনের প্রেত এখন নড়তে পারবে না। এভাবেই চলে হিলিং। একটু পরে শিল্ড আবার বন্ধ করে দিলাম, নইলে পারছি না। শরীর দুর্বল হয়ে আসছে, যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে যেতে পারি। হিলিং চালু রয়েছে। এতগুলো প্রেতের একসঙ্গে হিলিং আগে কখনো করিনি। যথেষ্ট চাপ পড়ছে আমার শরীর এবং মনের ওপর। জন হ্যামিল্টনের অকাল্ট শক্তিকে ব্যবহার করলেও দেখছি আমি বিধ্বস্ত হয়ে পড়ছি। তবু ঠিক করেছি হিলিং বন্ধ করব না। আজ রাতে যদি আমার সব শক্তি ফুরিয়ে যায়, আমি যদি মারাও চাই, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই হিলিং আমি চালু রাখব। প্রকৃতির মধ্যে আমি রয়েছি, এটা খুব সুবিধে। বদ্ধ ঘরে এমন পরিস্থিতি হলে
অনেক আগেই মারা যেতাম হয়তো। খোলা হাওয়া প্রাণ ভরে নিচ্ছি, যাতে প্রকৃতি থেকে খানিকটা সতেজতা সংগ্রহ করা যায়। হিলিংয়ের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছি এখন। প্রেতগুলো কেউ আমার দিকে ছুটে আসছে না ঠিকই, কিন্তু প্রবল ছোটাছুটি করে পালানোর চেষ্টা জারি রেখেছে। কিন্তু আমার এনার্জি সার্কেল ছেড়ে কোনোভাবেই বেরোতে পারছে না। ওদের লাফালাফি এবার মাটি কেঁপে উঠল। পায়ের তলায় হালকা ভূমিকম্পের মতো অবস্থা হলো। এটা শুধু বোর্ডিং স্কুল চত্বর এবং তার আশেপাশেই প্রভাব ফেলবে, তার বাইরে কিছুই হবে না। বোর্ডিংয়ে প্রবল চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। ভূমিকম্প হওয়ায় ছেলে মেয়েরা ভয় পেয়ে প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসছে। এদিকে না এলেই বাঁচোয়া, নইলে আমার হিলিং মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে। বোর্ডিং থেকে বাচ্চাগুলো চিৎকার করতে করতে পূব দিকে চলে গেল। সম্ভবত ওরা সামনের গেট দিয়ে বেরিয়ে মাঠে গিয়ে থামবে। আমার মনোযোগে কিছুটা ব্যাঘাত ঠিকই হয়েছে, তবে হিলিং বন্ধ করিনি, সেরকমই অভ্যেস। কিন্তু প্রচন্ড ক্লান্তি আসছে। আগে কখনো এইভাবে শক্তি ফুরিয়ে আসেনি। এখন হিলিং মাঝপথ ছাড়িয়েও এগিয়ে গেছে, কোনোভাবেই বন্ধ করা যাবে না। প্রেতগুলো আর ছটফট করছে না, তারা নিস্তেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বুঝতে পারি আজ আমি বাঁচব না। যেভাবেই হোক হিলিং শেষ করে তবেই মরব। আরেকটি যদি চালিয়ে যেতে পারি, মনের জোরেই হোক বা অন্য কারণে হোক, হিলিং আমি সম্পূর্ণ করতে পারলাম। কানিংহাম বোর্ডিং স্কুলের প্রেতেরা এখন হালকা হয়ে প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াবে। তাদের মধ্যে প্রতিহিংসা থাকবে না। এই হালকা গন্ধটা আমি টের পাই, খুব মনোরম গন্ধ। হিলিং শেষ করেই আমি জ্ঞান হারিয়েছিলাম অমানবিক পরিশ্রমের জন্য। কিন্তু রাতে কেউ বোর্ডিং স্কুলের পেছনে আসেনি। সকালে কয়েকজন অজ্ঞান অবস্থায় আমাকে নিয়ে যায় নগেন মণ্ডলের বাড়ি। সেখানে দুপুরবেলা আমার জ্ঞান আসে। স্নান করে এবং খেয়ে অনেকটা ধাতস্থ হই। অনন্ত মোদক এবং গ্রামের আরো কয়েকজন লোককে নিয়ে দুপুরে আবার গেলাম কানিংহাম বোর্ডিং স্কুলে। হাজির হলেন পঞ্চায়েত প্রধান শশীভূষণ দত্ত। দক্ষিণ পশ্চিম কোণে পাঁচিলের ধারে খোরাখুরি শুরু হলো। প্রায় ঘন্টা দেড়েক পর একটা লোহার বাক্স পাওয়া গেল। দৈর্ঘ্য 3 ফুট, প্রস্থ 1.5 ফুট, উচ্চতা 2 ফুটের মতো। কোনো নরকঙ্কাল পাওয়া যায়নি, হয়তো এতদিনে মিশে গেছে মাটিতে। বাক্সের তালা ভাঙতে গিয়ে বিকেল হয়ে গেল। ভেতরে চকচক করছে অসংখ্য সোনার তাল। থানা থেকে লোক এসে নিয়ে গেল সেগুলো। আমি বোর্ডিং স্কুল চত্বর পুরোটা ঘুরে দেখলাম আরেকবার। আর কোনো প্রেতের চিহ্ন নেই। অনন্তবাবু তো বটেই, পঞ্চায়েত প্রধানও আমাকে ধন্যবাদ জানালেন। পঞ্চায়েতের তরফ থেকে আমাকে পুরস্কার দিতে চাইলেন 50,000 টাকা, কিন্তু আমি কোনো পুরস্কার এবং পারিশ্রমিক নেই না, তাই বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করলাম। সন্ধেবেলা অনন্ত মোদকের বাড়ি আড্ডা বসল। গ্রামের অনেক গণ্যমান্য লোক এসেছেন। তাদের পুরো ঘটনা খুলে বলছি। ওই সময় আমার মোবাইল ফোনটা কেঁপে উঠল। কোনো অপরিচিত নাম্বার। এই ছিল অনন্দোষী মজুমদার প্যারানর্মাল ইনভেস্টিগেটর সিরিজের প্রথম কেস। আপনাদের সবার আজকের এই কেসটি যদি ভালো লাগে, তাহলে এই সিরিজের দ্বিতীয় কেস নিয়ে খুব শীঘ্রই হাজির হবে ভূতগল্প।